রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। আজকে পরিবেশিত হচ্ছে ৯০৭তম পর্ব। আমরা স্বামীজি ও রাজা মহারাজের জীবনের কয়েকটি ঘটনার উল্লেখ করছি, আর তাদের পারস্পরিক সম্পর্কের কথাও আমরা আলোচনা করছি। একদিন দুপুরে স্বামীজি গা হাত পায়ে ব্যথা অনুভব করছেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে ডাকলেন তাকে মেসেজ করে দেওয়ার জন্যে। শরৎচন্দ্র চেষ্টা করছেন সাধ্যমতো, কিন্তু স্বামীজি তার পালোয়ানি শরীরে আরাম অনুভব করলেন না। স্বামীজিকে কি ম্যাসাজ করা এতই সোজা? তিনি আরাম অনুভব করছেন না, বললেন মহারাজকে ডেকে দিতে। মহারাজ তখন দুপুরের প্রসাদের পরে একটু বিশ্রামের জন্যে প্রস্তুত হচ্ছিলেন। স্বামীজি ডাকছেন শুনেই তিনি সঙ্গে সঙ্গে চলে এলেন এবং ধুতিটা মালকোচা মেরে প্রায় ২ ঘন্টা ধরে স্বামীজির গা টিপে দিলেন, নিজে গলদঘর্ম হয়ে। এবার স্বামীজির আরাম হলো, রাজাকে তিনি চলে যেতে বললেন। কিন্তু শরৎচন্দ্রের মনে ভীষণ খটকা। তিনি মহারাজকে গিয়ে বললেন, আপনি ঠাকুরের মানসপুত্র, মঠের প্রেসিডেন্ট, স্বামীজি আপনাকে দিয়ে পা পর্যন্ত টেপালেন। শোনা মাত্র মহারাজ জিভ কেটে বললেন, কি বলছিস তুই? সাক্ষাৎ শিব। স্বামীজি হলেন সাক্ষাৎ শিব, তাই তিনি শিবের সেবা করেছেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে সদ্য প্রতিষ্ঠিত সংস্থার সভ্যরা কিভাবে চলবে তার জন্য স্বামীজি একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করে দিয়েছিলেন এবং সেটি আলোচনার জন্য ঠাকুরের শিষ্যদের নিয়ে বলরাম মন্দিরে একটি সভা ডাকলেন। স্বামীজি কাগজটি সবাইকে পড়তে দিলেন। প্রত্যেকে মনোযোগ সহকারে পড়লেন, মন্তব্য করলেন, কেউ কেউ কিছু পরিবর্তনও সুপারিশ করলেন, কিন্তু সবাই সেটি অনুমোদন করলেন। শুধু রাজা মহারাজ কিছু বললেন না। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কি হলো রাজা, তুমি কিছু বলছো না যে? তোমার কি এটা পছন্দ হচ্ছে না? মহারাজ বললেন, না নরেন, এত নিয়ম কানুন আমার পছন্দ হচ্ছে না। স্বামীজি একটা কথাও না বলে কাগজটি ছিঁড়ে ফেললেন। এরপরে স্বামীজি আলমবাজার মঠে ২৪টি এবং পরে মঠ যখন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, তখন ১১৬টি নিয়ম সাধু ব্রহ্মচারীদের জন্যে মুখে মুখে বলে দিয়েছিলেন। আলমবাজার মঠে শুদ্ধানন্দজিও পরবর্তী ১১৬টি নিয়ম মহাপুরুষ মহারাজ লিপিবদ্ধ করেছিলেন। এগুলি রামকৃষ্ণ মঠের সাধু ব্রহ্মচারীরা বেদের মতো মেনে চলেন। এই নিয়মগুলিতে স্বামীজি যখন রামকৃষ্ণ মঠের আদর্শ অনুরূপ আদর্শে শ্রীমঠ স্থাপনের আবশ্যকতা, শ্রীরামকৃষ্ণের আদর্শের সঙ্গে সনাতন শাস্ত্রের সম্পর্ক এবং সাধু ব্রহ্মচারীদের দৈনন্দিন জীবনবিধি নির্দেশ করে গেছেন, তেমনি দেখিয়েছেন যে এই সংঘের আদর্শ গোটা মানব জাতির জীবনচর্চায় এক আধ্যাত্মিকতা কেন্দ্রিক রূপান্তর আনবে। একদিন বেলুড় মঠে রাজা মহারাজের ঘরে স্বামীজি প্রণীত এই নিয়মগুলি পড়া হচ্ছে, আর মহারাজ ধ্যানস্থ হয়ে শুনছেন। পাঠ শেষ হলে মহারাজ বললেন, এসব কথা স্বামীজি এ দেহে থেকে বলেননি, খুব উঁচু স্তরে মনকে তুলে তারপর বলেছেন। আর মহাপুরুষ মহারাজ লিখেছেন, এসব কথা কোনো বিশেষ ব্যক্তি বা দলকে লক্ষ্য করে স্বামীজি বলেননি, ঠাকুরকে কেন্দ্র করে সমস্ত জগতের কল্যাণের জন্যে, তার ভাব প্রচারের জন্যে বলেছেন। ঠাকুরের কথায় ও সেবায় সকলের অধিকার আছে, তা সে পুরুষই হোক বা স্ত্রীলোকই হোক, ধনী বা দরিদ্র, উচ্চ বা নিচ বংশের হোক। তোমরা জীবনে এই সব সরল বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো, আচরণ করো, আর একধার থেকে ছড়াতে থাকো, দেখবে কলির প্রতাপ নাশ হয়ে সত্যযুগের আবির্ভাব হবে। সেটাই ছিল তার উদ্দেশ্য। ঠাকুরের যে ভাবটিকে রূপ দিয়ে স্বামীজি এই সংঘকে গড়ে দিতে গেছেন, সেই ভাবটি যাতে পরবর্তী প্রজন্মের সাধু ব্রহ্মচারীদের জীবনে প্রতিফলিত হয়, সেজন্য রাজা মহারাজ সাধু ব্রহ্মচারীদের দৈনন্দিন জীবনধারাটিকে একটি স্পষ্ট রূপ দিয়ে গেলেন। তিনি বললেন, আমরা ছাঁচ গড়ে গেলাম, তোরা দাগা বুলিয়ে যা। স্বামীজি মঠ মিশনের সাধুদের মোটো হিসাবে উচ্চারণ করে গেছেন, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ। এই বাক্যটি প্রতিটি সাধুর জীবনব্রত হবে নিজের মুক্তি আর জগতের কল্যাণ সাধন। এটিকে জীবনে রূপায়িত করার জন্যে তিনি সাধু ব্রহ্মচারীদের বলতেন, মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার। ধ্যান করো আর সেবা করো। স্বামীজি বলতেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। তিনিও বলতেন
কর্মই উপাসনা, কর্মই উপাসনা। স্বামীজিও বলতেন, রাজা মহারাজও বলতেন। আর কাজকে যদি সত্যিই উপাসনায় পরিণত করতে হয়, তার উপায় হিসাবে তিনি বলতেন, স্বামীজি বলেছেন, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমি কিন্তু বলি ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। কাজের সঙ্গে বিচার ও ধ্যান ভজন না থাকলে ঠিক ঠিক ওয়ার্ক ইজ ওয়ার্শিপ হয় না। এইভাবেই রাজা মহারাজ সংঘের উচ্চ আদর্শকে, তার উচ্চতা ও গভীরতাকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে সরল সুস্পষ্ট রূপে সাধু ব্রহ্মচারীদের দৈনন্দিন জীবনে নামিয়ে এনেছিলেন। পরবর্তী প্রজন্মের সাধুরা রাজা মহারাজকৃত সেই ছাঁচই অনুসরণ করে চলেছেন এবং চলবেনও। কারণ এই ছাঁচই রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শের ছাঁচ। রামকৃষ্ণ সংঘ তথা রামকৃষ্ণ লীলায় এইটি রাজা মহারাজের প্রধান অবদান। স্বামী অশোকানন্দ লিখেছেন, এই সংঘ স্বামীজি যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, সংঘ যেন ঠিক সেইভাবেই গড়ে ওঠে। স্বামী ব্রহ্মানন্দ সেই দায়িত্বভার নিজের উপর তুলে নিয়েছিলেন। তাই স্বামীজির ভাবের অতিরিক্ত একটি ভাবও তিনি এই সংঘের ভাবাদর্শের মধ্যে যোগ করেননি। নমস্কার।